শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা গেছে বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিকের বন্ধু। একটা কথা আছে না, পাগলে বা কয় নাকি ছাগলে বা খায় নাকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমন একটা কথা বললেন কি যে ভারত নাকি বাংলাদেশকে সবচাইতে বেশি ভালোবাসে। বাংলাদেশকে ভারতের চাইতে ভালোবাসার মতন আর কোনো দেশ পৃথিবীতে নাই, একমাত্র ভারতই সবচাইতে বেশি বাংলাদেশকে ভালোবাসে। এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে 71 থেকে 75 পর্যন্ত চলমান ছিল এবং 74-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল। বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে, অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র। জিয়া রহমান সাহেব রাজনীতিতে আইসা বলছিল রাজনীতিকে আমি ডিফিকাল্ট করে দিব, সত্যি ওই আমলে উনি ডিফিকাল্ট করে দিছিল। ইউনূস স্যার কিন্তু এই কথা বলে নাই মুখে, কিন্তু উনিও কিন্তু রাজনীতিকে ডিফিকাল্ট করে দিচ্ছে। জিয়া রহমানের আদর্শেই আমরা বহু নেতা চাই না, আমরা এখন আশিক চৌধুরীকে চাই আপনাদের কাছে। আপনারা যারা রাজনীতি করেন আমাদেরকে শুধু একটা আশিক চৌধুরী উপহার দেন, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। কালকে থেকে আপনাদের পিছনে হাঁটবো। মন্ত্রী মহোদয় আইতাছে লাল কার্পেট দিয়া স্টেজ মেজ বানায়া বসে থাকে, মানে চামচামি। এটা অবশ্যই পুলিশদের দোষ দিব না, এটা বাংলাদেশে হয়ে আসছে, 54 বছর ধরে হয়ে আসছে। এই 54 বছরের ধারা এই জাহাঙ্গীর আলম সাহেব ভেঙে দিল আজকে। উনি স্টেট বললো এখানে কার্পেট কে লাগাইছে, ডাকো কমিশনারকে, ডাকো কমিশনারকে ডাইকে আনলো, বললো তোমাদের বারণ করছিল এই সমস্ত করবে, এই সমস্ত করে তোমরা দেশটাকে ডুবাইছো, উঠাও কার্পেট উঠাও এখান থেকে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্রান্সশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো। গত বছর যখন আকাশে প্রায় 42,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তখনও কি তিনি জানতেন আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের নতুন যাত্রায় তিনি হবেন অন্যতম স্বপ্নসারথী? লোকটা ডক্টর ইউনূসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। চৌধুরীর দক্ষতা ও ডক্টর ইউনূসের অভিজ্ঞতা বাংলাদেশ হয়ে উঠছে বিনিয়োগের উর্বর ভূমি। বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই দফায় ভারতকে, ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বা নাগরিক কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। ভারতীয় নাগরিক এবং তার 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। আমরা সাম্প্রতিক সময় তাকে আমাদের বাংলাদেশে যে বিজনেসম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে, সেই সামিটের অনুষ্ঠানে 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 74-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই 74-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই 74-এর দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় 53-54 বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই 1974 সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি, চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল
74 সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার 54 পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত। এই কেক বিতরণ করে নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল 1974-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। 74-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সব কিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই 74। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল 71 থেকে আপনার পরবর্তী 75-এর আগ পর্যন্ত, 15ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে, এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে 71 থেকে 75 পর্যন্ত চলমান ছিল। এবং 74-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে। অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়, জানেন? কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিষোদ্গার করছে। 1974 সালের সেই চিত্র দেখে ইউনূস সাহেব কেঁদেছেন, ইউনূস সাহেব কাঁদিয়েছেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, আসো তোমরা এই বাংলাদেশে, তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সামিট করছো, যেই বাংলাদেশে এক সময় মানুষ খেতে পারেনি। আজ আমাদের কাছে আইডিয়া আছে, আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে, আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে, আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে পরিবেশ আছে, আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায়। কোথায় জানি একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, বিরাট একটা দূরত্ব তৈরি হচ্ছে দেশের মানুষের মধ্যে। কিন্তু আমরা যদি একটুখানি বুঝতে শিখি, একটুখানি, তাইলে কিন্তু সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আসাটা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষমতায় আসাটা অনেকটা কাছাকাছি। কেমন কাছাকাছি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তারা ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে ফ্রান্স থেকে, আর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই শহীদ জিয়াউর রহমান আসছেন। কারণ সিপাহীদের মধ্যে একটা বিপ্লব হয়েছিল, আমাদের দেশের জনগণ যেমন রাস্তায় নাইমা পড়ছিল, ঠিক তেমনি ক্যান্টনমেন্টের ব্যারেক থেকে বাইরে হয়ে গেছিল সিপাহীরা, ওনারা একটা বিপ্লব করছিল। ওই বিপ্লবের মাধ্যমেই কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতায় আসা। আর ওই ক্ষমতায় বসে জিয়াউর রহমান একটা দল গঠন করে। কারণ কি জানেন? ক্ষমতা চালাবার জন্য দল লাগে, পিছনে শক্তি লাগে। এইভাবেই বিএনপির জন্ম হয়। আর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে মিল আছে কেন বললাম? ইউনূস স্যারও একটা পার্টি করছে, হ্যাঁ, যেটা আমরা শুনতেছি সবাই মুখে, উনি নিজের মুখে বলে নাই, তবে ওনাকে জিজ্ঞাসা করছিল এই ছাত্র জনতা যে আমরা কি একটা দল করতে পারি যারা আমরা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম। ছাত্ররা জিজ্ঞেস করছে আমাদের দিয়ে কি হবে? হ্যাঁ, তোমাদেরকে দিয়েই তো হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো সবসময় বলেন যুবকদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা জায়গা ছাড়তে রাজি না, কেউ রাজি না। আমরা বড় বড় নেতারা এমন কিছু কথা বলছি যে কথাতে মান সম্মান আর থাকলো না। কিভাবে মান সম্মান রাখবেন? মনে করেন যে আমি যদি এখন আপনার সামনে আইসা বলি ওপেন ক্যামেরার সামনে, তারেক রহমান আমারে ফোন দেওয়ার সাহস রাখে না, আমার বউরে ফোন দেয়, আমার বউরে জিগায় আফসারি ভাই মন মেজাজ ভালো আছে কিনা, আমার সাথে কথা বলতে ডরায়। তার মানে আমি জনগণকে বুঝাইলাম তারেক রহমান আমার সাথে কথা বলতে সরাসরি ডরায়, আগে আমার বউর কাছে অনুমতি নেয়, আমার মন মর্জি বুঝতে চায়। তার মানে কি আমি দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলাম, এই কেউ আমার লোক তেরিবেরি করো না, তারেক রহমানের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ, একদম খায়া দুমু, বুঝছেন? পুরাই রংবাজি মনোভাব, কিন্তু এতে তো মান সম্মান কইমা যায়। দেখেন ওই যে প্রিসিলা
আমেরিকা থেকে একটা চিঠি লিখছে তারেক রহমানকে, ওটার মধ্যে একটা অংশ আছে যে ফজলুর রহমান সাহেব, এই যে আপনি যে বললেন আপনার ওয়াইফকে টেলিফোন দিয়ে আগে আপনার মন মর্জি বুঝা নিতে চায় তারেক রহমান, এটা কি তারেক রহমানকে বড় করলেন না ছোট করলেন বলেন? প্রিসিলা ওইখানে আরো লেখছে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে খোলা চিঠি। তারেক রহমান সাহেবকে বলতেছে যে আপনার যখন খারাপ সময় আসবে এই ফজলুল সাহেবই তখন এই স্ক্রিনশট দেখায়া সবাইকে বলবে তারেক রহমান আমার বউরে ফোন দিত, আমি ফোন ধরি নাই। দেখছেন ছোট্ট একটা মানুষ প্রিসিলা, আপনারই মেয়ের বয়স, আমার মেয়ের বয়স, সে কেন এই কথাটা বলতেছে? সে কিন্তু অরিজিনালি আপনাদেরকে অনেক ভালোবাসতো, আমার মতো। হ্যাঁ, আমার মতো অনেকেই বদলে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য কখনো কি বিএনপি নিয়ে কোনো কথা বলছে আগে? না, বলে নাই, তেমন কিছু বলে নাই। উনি সবাইকে নিয়ে বলে, কিন্তু তেমন কিছু বলে নাই। ইলিয়াস হোসেন সাহেব তো সরাসরি বলছে বিএনপি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এবং কারোই ছিল না। এই মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে ইদানিং। এই যে দেখেন মোস্তফা ফিরোজ, অনেক বিখ্যাত সাংবাদিক, এখন উনি সাংবাদিকতা করে না, উনি এখন ইউটিউবে কথা বলেন, দেশ নিয়েই কথা বলেন। কিন্তু উনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারতেছিলাম একটা টাইমে যে বিএনপির প্রতি উনার সফট কর্নার আছে, যেটা আমারও ছিল, উনারও আছে। কিন্তু গতকালকে এরা পরশুদিন দেখলাম যে না, উনিও খেপে গেছেন। কেন খেপেছেন জানেন? ওই যে মোর্শেদ আলম একজন আছেন না, আওয়ামী লীগের নেতা, আপনারা সবাই চিনেন, বেঙ্গল গ্রুপের অনেক টাকার মালিক, টাকায় কথা বলে। ওনার বাড়িতে গাড়িতে কোথাও ফুলের টোকা পড়ে নাই। সেনবাগে, বুঝছেন, সেনবাগ 2 আসনের ওই যে সোনাইমুড়ি আর সেনবাগ, আর ওই সেনবাগেই কিন্তু আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে আজকে থেকে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি এখন এই মুহূর্তে, কারণ মোস্তফা ফিরোজও ওনার বিরুদ্ধে চলে গেছে। মোস্তফা ফিরোজ তো বলছে ওনার কাছে প্রমাণ আছে যে এই লোক টাকা দিয়া সব ম্যানেজ করছে। 2 দিন না 3 দিন আগে ধরা পড়ছে, জানেন? ধরা পড়ার পর ওনার আশেপাশে দাঁড়ায় গেছে, বিএনপির অনেক কুতুব দাঁড়ায় গেছে। মোস্তফা ফিরোজ সরাসরি বলছে, নাম বলে নাই, উনি বলছে ওনার কাছে প্রমাণ আছে, কিন্তু উনি নাম বলতে চায় না। এই মোস্তফা সাহেব কিন্তু আপনাদের পক্ষে ছিল, এই প্রিসিলাও কিন্তু আপনাদের পক্ষে ছিল, আমার মতো অনেকেই আপনাদের পক্ষ ছিল। কিন্তু দেখেন এই যে মোর্শেদ আলম আর এই স্বৈরা শাসকের দোসর মোর্শেদ আলম, এই নোয়াখাইলা আমার দেশি, এই কি বলে জানেন? খালেদা জিয়া তো বুড়ো হয়ে গেছে, ৭৭ বয়স হয়ে গেছে, 10 বছর জেল হয়েছে, এতিমের টাকা মারি খাইছে, জেল থেকে বার হইতে বয়স হয়ে যাইব 88, হিতি 22 গুনি, হিতি হোলা অব্দ বিদেশে। এইভাবে কথা বলতেছে আর তার আশেপাশের লোকগুলা হাততালি দিতেছে, হাসতেছে। তো খালেদা জিয়া জেলে আপনার পৌঁছতেছে, হ্যাঁ, এতিমের টাকা আত্মসাৎ করছে, জেলে পৌঁছতেছে, অসুস্থ বুড়া মহিলা, 78 বছর বয়স। এই মহিলা 10 জেল, 78 10 হইল 88, তো 88 এটা বাইস্ত না, ওই ফোলা হইল যাবজ্জীবন, ফোলা লন্ডন হয়েছে পলাই। তো দলিগের কি আছে? আগও নাই মাথাও নাই, দলিগের মধ্যে কি আছে? এখন যে জানা আপনি ফারুকের যখন অভিযান দিচ্ছে, ওখানে ওই যে মরার আগে যে দল হলায়, এখন ওখানে দল হলাইতে আছে, আর তাকেই আপনারা বাঁচাইবার জন্য পাশে দাঁড়ায় গেলেন। তাহলে কিভাবে আপনাদের পক্ষে কথা বলবো বলেন তো? আপনারা তো রাজনীতি করে আসতেছেন যুগ ধইরা, আপনাদের পক্ষে লড়ার জন্য মানুষ কই? আপনাদের দলের লোক ছাড়া সাধারণ জনগণ তো আপনাদের পক্ষে না। এটা যদি প্রমাণ করতে চান, ইউনূস স্যারের সরাইবার জন্য আসেন রাস্তায়, দেখবেন কারা প্রতিবাদ করে। উনার পক্ষে দাঁড়ায় যাবে জানেন? এনসিপি তো দাঁড়াবেই, আরো দাঁড়াবে জামাত ইসলাম। হ্যাঁ, জামাত ইসলাম বলে দিছে সংস্কারের জন্য, বিচারের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সময় দিতে রাজি। জামাত ইসলাম বলা মানে শিবির বলা, এনসিপি তো বলছে, হেফাজত ইসলামও বলছে, চরমনায় পীর সাহেবও বলছে, সমস্ত ইসলামিক মাইন্ডের সবাই বলতেছে। আপনাদেরকেও বলতে হবে, জনগণের কাতারে আসতে হবে, কারণ জনগণের হাতেই তো ক্ষমতা, ভোটটা তো জনগণের হাতেই। হ্যাঁ, বলতে পারেন ভোট বিক্রি হয় এই দেশে, এদেশে ভোট বিক্রি হয়, কথা সত্যি, কিন্তু এবার ভোট কিনতে পারবেন না চা সিঙ্গারা দিয়া। চা সিঙ্গারা খাবে, টাকাও নিবে, কিন্তু জায়গা মতো ভোট দিবে। এবারকার নির্বাচন অনেক ডিফিকাল্ট। তারেক রহমান কিন্তু বলছে নির্বাচন এত সহজ হবে না। জিয়াউর রহমান একটা টাইমে একটা কথা বলছিল, রাজনীতিকে আমি ডিফিকাল্ট করে দিলাম, রাজনীতি করা সহজ হবে না। উনার আদর্শ কিন্তু এখন কেউ মানতেছেন না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু উনার আদর্শকে, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে শ্রদ্ধা করে। তার প্রমাণ কি জানেন? 60 সম্মেলনের ফাইল উনি ওপেন করতে যাচ্ছে, অলরেডি ওপেন করছে। উনার আদর্শের কথা আপনারা বলতেও পারতেছেন না, কারণ কি? ওই টেম্পো, চাঁদা, হাবি জাবি, ছিনতাই করে নিয়ে আসা, আসামিকে থানা থেকে পুলিশকে অবমাননা করা, রাস্তায় যা তা ব্যবহার করা, এগুলা দিয়ে যে প্রমাণটা হয়ে গেছে, এই প্রমাণের কাছে না চাপা পড়ে গেছে শহীদ জিয়াউর রহমানের আদর্শ। কিন্তু প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।